এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনি সময় 10 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উচ্চশিক্ষা দপ্তরের 2026-27 সালের 70 নম্বর অভিযোজনের উপর যারা আজকে বিতর্কে অংশগ্রহণ করেছেন এমন 8 জন সম্মানীয় সদস্য তাদের বক্তব্য শুনলাম এবং ঘটনাচক্রে রাজ্যের উচ্চশিক্ষার কি হাল তা শত চেষ্টা করেও ভারতীয় জনতা পার্টির বিজয়ী বিধায়করা বারংবার সরকারের পক্ষে দাঁড়িয়েও আসল কথা বলতে গিয়ে যা বোঝালেন তা উত্তরাধিকার সূত্রে আমরা একটি পোকায় খাওয়া উচ্চশিক্ষা ব্যবস্থাকে হাতে পেয়েছি। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের এই আশীর্বাদ এবং পরিবর্তনের সরকারের পরে তো প্রথম 100 দিনের মধ্যে আমরা উচ্চশিক্ষা দপ্তর নিয়ে আমাদের বাজেটে আমরা যা বলেছি, ভবিষ্যতের দিশা আমরা যা দেখাবো, তার সঙ্গে কি অবস্থায় আমরা উচ্চশিক্ষা দপ্তরকে পেয়েছি তা যদি এই মহতী সদনে এবং আমাদের সম্মানীয় সদস্যদের সামনে না রাখি, তাহলে উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমি আত্মপ্রবঞ্চনায় ভুগব। বাস্তবিকই উচ্চশিক্ষার কি হাল, উচ্চশিক্ষা নিয়ে আমাদের পূর্ববর্তী যে সরকার তারা কতটা আগ্রহী ছিলেন তার প্রমাণ আজকের এই বেঞ্চ। আমি খুবই ইমপ্রেসড প্রসূন বাবুর কথা শুনে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখনো পেশাদার পুলিশ অফিসার বা প্রশাসক তিনি রয়ে গেছেন, এখনো ততটা রাজনীতিবিদ হতে পারেননি। আর মদনদা তো আছেনই, উচ্চশিক্ষা এবং মদনদাকে ঠিক মেলানো আমাদের, কিন্তু বাকি আর কেউ নেই। মদনদা উচ্চশিক্ষায় জ্যোতিষ্ক, আমরা সব ছোটখাটো নক্ষত্র যদি হই। এই অনুপস্থিতিই বলছে যে যেখানে সিন্ডিকেটবাজি নেই, কাটমানি নেই, চুরি জচ্চুরি নেই, সেখানে তৃণমূল কংগ্রেস নেই। এবং তার ফল একটি পোকায় খাওয়া উচ্চশিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি। 31টি বিশ্ববিদ্যালয় হয়েছেন। এই চেয়ারে যিনি বসতেন তিনি বারবার ঘোষণা করতেন, কটা ছিল আপনাদের সময়তে, এইভাবে বলতেন, আমি পারছি কিনা জানি না। 31টা বানিয়ে দিয়েছি রাজ্যের রাজ্য পোষিত বিশ্ববিদ্যালয়। একটু জানাই কি অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়গুলো পেয়েছি। প্রাইমারি স্কুলেরও অধম। আজকে এই বিধায়করাই আমার কাছে আসছেন, বলছেন আমার এলাকার বিশ্ববিদ্যালয়টা এই অবস্থায় আছে, এটার ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, দাদা কি করব? দায়িত্ব যখন আমাদের কাছে মানুষ দিয়েছে আমরা তাদেরকে বড় করব, কিন্তু কি অবস্থায় পেয়েছি যদি এই সদনকে না জানাই, তাহলে উচ্চশিক্ষা নিয়ে যে এতদিন যে রোজি পিকচার দেওয়া হতো তা ওই অবস্থাতেই থেকে যাবে। যে 31টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার মধ্যে 9টি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা বলছি। দার্জিলিং হিল ইউনিভার্সিটি, ছাত্র সংখ্যা কত জানেন? 39। একটা বিশ্ববিদ্যালয় চলছে 39 জন ছাত্র নিয়ে। বিশ্ববিদ্যালয়টা কোথায় স্থাপিত হয়েছে? একটা ITI কলেজে। বিদ্যুৎ নেই, যাওয়ার রাস্তা নেই। ওখানে একটি বিশ্ববিদ্যালয় পাহাড়ে বেড়াতে গিয়ে হয়তো মনে পড়েছিল, কেউ দেখিয়ে দিয়েছিলেন, দিদি এখানে একটা ইউনিভার্সিটি করলে হয় না? বলছে করে দে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। ভাবুন, দার্জিলিং এর মতো পাহাড়ে নিচে নামলেই যেখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, আরো একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পিজির সমস্ত কোর্সেস পড়ানো হয় অলমোস্ট, পাহাড়ি ছাত্রদের যা পড়ার দরকার।
তারপরেও একটা হিল ইউনিভার্সিটি। উত্তরবঙ্গের আমাদের স্কুল শিক্ষামন্ত্রীর যে কেন্দ্র, সেখানে 20 কিলোমিটারের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। 20 কিলোমিটারের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। হয়েছে, এমএলএ এসে বলেছেন বিশ্ববিদ্যালয় না হলে ওখানে হেরে যাব, নর্থ বেঙ্গলে আমাদের বিজেপিকে হারাতে হবে, চলো বিশ্ববিদ্যালয় করে দেয়। কন্যাশ্রী ইউনিভার্সিটি বলছে জমি আছে, নেই। ফ্যাকাল্টি আছে, নেই। আমার দপ্তর আমাকে স্ট্যাটাস দিচ্ছে, বলছে গেস্ট অনলি ফ্যাকাল্টি আছে, গেস্ট অনলি স্ট্যাটাসে চলছে, অর্থাৎ গেস্ট ফ্যাকাল্টি দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলছে। হিন্দি বিশ্ববিদ্যালয় হাওড়া, ব্রিজ দপ্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা শহরে এতগুলি বিশ্ববিদ্যালয়। সেই হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে কান্নাকাটি করছেন, বলছে আমি একা, সবে ধন নীলমণি, আর কেউ নেই, আর কেউ নেই। স্টুডেন্ট কত? বলছে 178 জন। বলছে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি আর আমার 178 জন স্টুডেন্ট, এই নিয়েই চালাচ্ছি স্যার, কিছু তো করুন। একই রকম আছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, কোনো ফ্যাকাল্টি নেই, কোনো বিল্ডিং নেই। বিল্ডিং এ ইন্টারেস্ট থাকার কথা, ওই ইন্টারেস্টে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হচ্ছিল, কিছু কনস্ট্রাকশন হবে, কিন্তু সেগুলো আর করে যাওয়া যায়নি। 200 ছাত্র। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, সুকান্ত মজুমদারকে হারাতে হবে, চলো এটা বিশ্ববিদ্যালয় করে দিই। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় না আছে জমি, ভাড়া বাড়িতে চলছে। আমার সতীর্থ বলছেন যে তাও এক বাড়িতে চলে না, ওখানে আবার বাড়িওয়ালা বলেন যে তাও তারা বিশ্ববিদ্যালয়, তারা 6 মাস পর পর আবার বিশ্ববিদ্যালয়ের ঠিকানা পরিবর্তন হয়ে যায়। চলছে বিশ্ববিদ্যালয়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় একজন মনীষীর নামে যে বিশ্ববিদ্যালয়কে নিয়েও এরা ছেলে খেলা করেছে। কোনো পরিকাঠামো নেই, জমি ওভাবেই পড়ে আছে, তার কনস্ট্রাকশনের কোনো ব্যবস্থা নেই, কোনো পোস্টও স্যাংশন হয়নি ওই বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে বলতেন 31টা স্টেট ইউনিভার্সিটি করে দিয়েছে। দিদি আছেন, জানেন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। আর কত বলবো, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, মুর্শিদাবাদের একটি বিশ্ববিদ্যালয়, মুস্তাফিজুর বলছিলেন। এইভাবে চলছে রাজ্যের পোষিত বিশ্ববিদ্যালয়। আমার এক সতীর্থ বললেন যে আমি কলেজ ইউনিয়ন গুলো নাকি দেখতে বলেছিলাম। হ্যাঁ, দেখতে বলেছিলাম, এবং দেখে কি পেয়েছি জানেন? রাজ্যের সরকার পোষিত কলেজগুলির ইউনিয়ন রুম, প্রিন্সিপাল, টিচার্স প্রতিনিধি, কর্মচারী প্রতিনিধি, এরকম 3-4 জন নিয়ে একবার খুলে দেখুন কি আছে, দেখুন, স্যানিটাইজ করুন, তালা মারুন। 10টি কলেজের প্রিন্সিপাল রিপোর্ট দিয়েছেন। 10টি কলেজের ইউনিয়ন রুম থেকে ঠিক উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমার বলতে লজ্জা হচ্ছে। অর্থমন্ত্রীর নির্দেশ, বলেই দাও। বেশিরভাগ ক্ষেত্রে লেখা আছে, খুব যত্ন সহকারে প্রিন্সিপালরা রিপোর্ট দিয়েছেন, ফিউ এমটি ওয়াইন বটলস, খুব বেশি না, ছোট ছোট অল্প অল্প সব মদের বোতল পাওয়া যাচ্ছে, এমটি।
তরবারি পাওয়া যাচ্ছে, কাটারি পাওয়া যাচ্ছে, হুক্কা 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 পাওয়া যাচ্ছে, হুক্কা। এবং দুর্ভাগ্যের বিষয়, একটি কলেজের ইউনিয়ন রুম থেকে ইউজড কন্ডম পাওয়া গেছে। গত 15 বছরে কলেজ ক্যাম্পাসগুলির এই অবস্থা হয়েছে। আমি আর কলেজগুলির নাম নিতে চাই না, কিন্তু ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত অধ্যক্ষদের বা টিচার ইনচার্জদের যারা সাহস করে উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট পাঠিয়েছেন। আমার বিশ্বাস অনেক কলেজের অধ্যক্ষ এবং অনেক কলেজের টিচার ইনচার্জ যারা নিজেদের কলেজের সম্মান বাঁচানোর জন্য ইউনিয়ন রুম স্যানিটাইজ করার সঙ্গে সঙ্গে তালা মারার পর নিজেদের চোখও স্যানিটাইজ করে নিয়েছিলেন, তাই উচ্চশিক্ষা দপ্তরে অন্ততপক্ষে নিজের কলেজের অসম্মান করতে রিপোর্ট পাঠাননি। এই অবস্থায় আমরা কলেজ পেয়েছি। এই অবস্থায় আমাদের কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি পাওয়ার পরিণাম কি? যে পশ্চিমবঙ্গ একসময় শিক্ষা, সংস্কৃতি, আমাদের একমাত্র পরাকাষ্ঠা, আমাদের আত্মশ্লাঘার জায়গা। মাননীয় মন্ত্রী মশাই, আপনার কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। আরো 10 মিনিট। ঠিক। তো সেখানে সেই বাংলার যেখানে অবস্থা, সেখানে আমাদের নওশাদ ভাই বলছিলেন যে গ্রস এনরোলমেন্ট রেশিও আমাদের জাতীয় গড়ের থেকে আমরা নিচে নেমে গেছি। জাতীয় গড় যেখানে 30%, আমরা 26%। এই 15 বছরে আমরা নেমেছি। উচ্চশিক্ষায় এত বড় অধঃপতন আসলে বাঙালির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার শামিল। এই অবস্থা থেকে আমাদের উচ্চশিক্ষাকে টেনে তুলতে হবে। বললেন প্রসূনবাবু ফ্যাক্ট 2 এর কথা। আমি এই সদনে আশ্বস্ত করতে চাই তাকে যে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে একজন বিরোধী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসার পরেও প্রকৃত কনস্ট্রাকটিভ অপোজিশনের যে কথা আমরা বারবার বলি, অ্যাটলিস্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে যে তা হওয়া উচিত তার উদাহরণ আপনি দিয়েছেন। সরকারের বিবেচনায় রয়েছে যে আমরা যারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে ইউজিসির গাইডলাইনে বলে দেওয়া যোগ্যতা নিয়ে যারা অস্থায়ীভাবে কলেজে পড়াচ্ছেন, আমার সঙ্গে নিয়ে মাননীয় অর্থমন্ত্রীর কথা হয়েছে, তিনিও আমাকে আশ্বস্ত করেছেন, আমাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের সাম্মানিক, তাদের যথাযথ পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা আমরা বাড়াবো। কিন্তু একই সঙ্গে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলেজে পড়ানো দরকার, সেই যোগ্যতা যে শিক্ষকদের নেই, যে শিক্ষিকাদের নেই, তাদের জন্য আমরা কিছু ভাবনা চিন্তা করব। কারণ কলেজ ক্যাম্পাসে 30%, 32%, 35% নাম্বার পেয়ে মাস্টার ডিগ্রি করে আসা কোনো কেউ ছেলে মেয়ে কলেজ ক্যাম্পাসে পড়াতে আমরা অ্যালাউ করব না। এবং আশা করব যে ভুল যদি হয়েও থাকে পুরো আগের সরকারে, বর্তমানে যারা এখন রয়েছেন বিরোধী বিধায়ক হিসেবে জিতে এসছেন, তারা আমাদের এতে সহযোগিতা করবেন। যদি সত্যি গুণগত মান ক্যাম্পাসে ফেরাতে হয়, তাহলে প্রথম গুণগত শিক্ষক দিতে হবে। মুস্তাফিজুর ভাই এবং নওশাদ ভাই বলেছেন যে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভ্যাকেন্সির কথা, শূন্য পদের কথা। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্টভাবে দুর্নীতির কথা, আর্থিক অনিয়মের কথা এসেছে। অধিকাংশ সদস্যই বলেছেন, যারা বিতর্কে অংশ নিয়েছেন, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা, বিএড কলেজ, ল কলেজ, ফার্মাসি কলেজ, পলিটেকনিক, আইটিআই, যদিও পলিটেকনিক আইটিআই কারিগরি বিভাগের মধ্যে পড়ে, কিন্তু নিশ্চিন্ত থাকুন, এ ব্যাপারে জাতীয় যে রেগুলেটর, কোন ক্ষেত্রে এআইসিটি, কোন ক্ষেত্রে এনসিটি, ন্যাশনাল যে জাতীয় যে যারা নিয়ন্ত্রক সংস্থাগুলি আছে, তাদের বেঁধে দেওয়া বেঞ্চমার্ক এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় তৈরি করা গুণগত মান, এই দুয়ের যাচাই পর্বের মাধ্যমে যারা পাস করবে তাদেরই অ্যাফিলিয়েশন থাকবে, বাকি কারোর অ্যাফিলিয়েশন থাকবে না।
কারণ বিকাশ ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরে রিভিউ করার পরেতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে শিক্ষাকে আমরা পণ্য হতে দেব না, এবং জাতীয় শিক্ষানীতির সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের পরিকল্পনা রূপায়ণ এবং প্রয়োগের ক্ষেত্রে যা যা বলা আছে আমরা এখন কমপ্লিটলি ভারত সরকারের যে শিক্ষানীতি তার সঙ্গে অ্যালাইন, এবং সেক্ষেত্রে শিক্ষাকে সত্যিই আমরা পণ্য হতে দেব না। আমরা বেসরকারীকরণ বা শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের বিরুদ্ধে না, এবং সেই কারণে আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে গত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে 5টি এডু সিটি তৈরি করার প্রস্তাব রেখেছেন যাতে পশ্চিমবঙ্গে তার একটিকে আমরা আনতে পারি। এবং এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, নীতি আয়োগের সঙ্গে, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে, উচ্চশিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করছি যে সারা দেশে যে 5টি এডু সিটি তৈরি হবে সেই এডু সিটির একটির গন্তব্য যেন পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ হয়। সেখানে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে ব্র্যান্ড লেভেল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আমরা আনার চেষ্টা করব। বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। আজকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের ছেলে মেয়েরাই বাইরে যে কলেজ যে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে চলে যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়কে যখন যোগাযোগ করে বলছে আসুন না পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, এখনো ভুরু কোঁচকাচ্ছে। এই অবস্থা থেকে ফেরাতে হবে, তাদের মধ্যে কনফিডেন্স আনতে হবে, এবং ভারতবর্ষেরও যেগুলো বড় ব্র্যান্ড আসুক না সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি। আমাদের ছেলেরা তো সেখানেই পড়তে চলে যাচ্ছে। একটা সুন্দর স্কিমের কথা এবার বাজেটে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের অধঃপতন হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন হয়েছে, কিন্তু বাঙালি মেধার তো অধঃপতন হয়নি। বাঙালি মেধাবী ছাত্ররা তো হয় দেশে অথবা দেশের বাইরে চলে যাচ্ছে। তাদের মেধাকে তো আমরা কম্প্রোমাইজ করতে পারি না, বরং উৎসাহ দিতে হবে। তাই বিশ্বের যে সেরা মানক, সেই মানকের যে প্রথম 100 ইনস্টিটিউট রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাঙালি ছেলেরা যদি যায় তাহলে আমরা তাদেরকে স্কলারশিপ দেব। স্বামী বিবেকানন্দের নামে সেই স্কলারশিপ চালু হচ্ছে। দ্রুত সরকার তার বিজ্ঞপ্তি নিয়ে আসবে। নওশাদ ভাই একটি সুন্দর প্রস্তাব রেখেছেন যে আমরা বলেছি যে এককালীন 50,000 টাকা মেয়েদের দেওয়া হবে। নওশাদ ভাই আমরা ভেবেছি, ঠিক বলছেন আপনি, এককালীন 50,000 টাকা দিলে এখনো অনেক মা বাবা আছেন তারা ওই 50,000 টাকা নিয়ে প্রথম মেয়েকে উচ্চশিক্ষা না দিয়ে মেয়ের বিয়ের কার্ড ছাপানোর কাজে ব্যবহার করে। তাই আমরা এন্ট্রি লেভেলে 15,000 টাকা, মিড সেমিস্টার পাস করে সার্টিফিকেট জমা দিলে 10,000 টাকা, এবং 4th সেমিস্টার পাস করে সে যখন সার্টিফিকেট পাবে তখন বাকি 25,000 টাকা দেব যাতে সে পড়াশোনাটা কমপ্লিট করে। এবং আপনি বলছিলেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা, দেখুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড কম্পিটিটিভ ওয়েতে তৈরি হয়েছে। আমরা 2 মিনিট আমরা বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন করিনি। সেই বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন না করার ফলে কেন বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন করেনি? কারণ বিদ্যালক্ষ্মী পিএম বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন করলে পরে যে স্কলারশিপ পাওয়া যায় তার জন্য ন্যাকে অ্যাক্রিডিটেড হতে হবে, এনআইআরএফএস র্যাঙ্কিং পেতে হবে। আমাদের সেসব কোনো কিছুই ছিল না। তাই গুণের সঙ্গে, গুণবত্তার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করে আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করেছিলাম। 2.5 লক্ষ অ্যাপ্লিকেশন, 1,10,000 এখনো পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে। অর্থাৎ 50% ছেলে মেয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে। কিন্তু আমরা এবার চেষ্টা করছি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে ন্যাকের আওতায় আনার মধ্যে। এই যে 9টি বিশ্ববিদ্যালয় বললাম, এরকম কাছাকাছি যাওয়া বিশ্ববিদ্যালয় আরো অনেক আছে, আরো অনেক কলেজ আছে। কিন্তু এনআরএফ র্যাঙ্কিং এ এর মধ্যেও আসার কথা যে টপ 10 এর মধ্যে 2টি ইনস্টিটিউট এখনো কলকাতার, 100টির মধ্যে 6টি এখনো পশ্চিমবঙ্গে। আমরা চাইছি যে এই সংখ্যা অন্তত পক্ষে প্রথম 100তে 20টি ইনস্টিটিউট যায়। দেখুন অদ্ভুত ব্যাপার, রাজনৈতিক লড়াই তামিলনাড়ুর সঙ্গেও বিজেপির ছিল, কিন্তু এনআরএফ র্যাঙ্কিং এ সবচেয়ে বেশি তামিলনাড়ুর প্রতিষ্ঠান, আর আমরা নিজেদেরকে ডিসএনগেজ করেছি। গত 15 বছরে আমরা পিছিয়ে গেছি।
আর তামিলনাড়ু এনআরএফ এ জয়েন করে আরো বেশি উচ্চশিক্ষা ক্ষেত্রে ধন নিয়ে গেছে এবং নিজেদের র্যাঙ্কিং জয়েন করেছে। ভালোটা আমরা নিইনি। শুধু উচ্চশিক্ষা দপ্তরে ৭৬টা স্কিমে আমরা শুধু জয়েন করিনি, তার কারণ স্কিমগুলির আগে পিএম শব্দ লাগানো ছিল। সেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে। সমস্ত রকমের প্রকল্পে আমরা জয়েন করেছি। পিএম উষাতে জয়েন করেছি, সমর্থতে জয়েন করেছি, বিদ্যালক্ষ্মীতে জয়েন করেছি, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনে জয়েন করেছি। ধীরে ধীরে বাকি সমস্ত স্কিমেও আমরা জয়েন করছি, অনবোর্ড হচ্ছি। শিক্ষাক্ষেত্রের পরিবর্তন আপনারা জানেন যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, স্বল্প মেয়াদে এর প্রভাব পাওয়া যায় না। মুস্তাফিজুর ভাই বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের কথা। আশা করি আপনাদের নেতা অনিল বিশ্বাসের নাম আপনার মনে থাকবে এবং অনিল তন্ত্র বা অনিলায়নের কথাও মনে থাকবে। মাননীয় মিনিস্টার, আরো 3.5 ঘন্টা দুটো বিল আছে। তো এই অনিলায়ন বা ওই অনিল তন্ত্র থেকে মুক্তি, রাজনীতিবিহীন ক্যাম্পাস এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের হৃত গৌরবকে ফেরানোর জন্য এই সরকার কাজ করে যাবে। আপনারা প্রত্যেকে যারা বিতর্কে অংশগ্রহণ করেছেন এবং মাননীয় অধ্যক্ষ মহাশয় আমাকে অতিরিক্ত অনেক সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।